ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটু মনে হয় পিছিয়ে পড়লাম, কারণ হচ্ছে আসলে ক্লাস হচ্ছে আমি প্রথমে একটু পিছন থেকে পড়া শুরু করেছিলাম। আবার গত ক্লাস হচ্ছে আমরা পড়ানোর সুযোগও একটু কম পেয়েছিলাম, কারণ আমাদের কাজে ব্যস্ত ছিলাম। সমস্যা নেই, এটা হচ্ছে আমরা রিকভার করে ফেলবো আশা করি যতটা সম্ভব। ওকে, আমরা গত ক্লাসে হচ্ছে এআই এর অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাপ্লিকেশনস গুলো বলতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে যেখানে ব্যবহার হয়, কম্পিউটার ভিশনে, তারপর হচ্ছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, স্পিচ রিকগনিশন, কিভাবে আমরা মানুষের স্পিচ বুঝতে পারি যেটা কার স্পিচ। আর তারপর যখন আমরা কোনো এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, এক্সপার্ট সিস্টেম বলতে হচ্ছে যখন কোনো এআই বেসড বা মেশিন লার্নিং বেসড যখন কোনো সিস্টেম আমরা ডেভেলপ করি, সেটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলি। তো এই ধরনের কোনো সিস্টেম বা কোনো মেশিন বা কোনো মডিউল ডেভেলপ করার প্রসেসকে আমরা, আর মডিউল আর জনিত কোনো প্রসেসকে আমরা এক্সপার্ট সিস্টেম বলি। তারপর হচ্ছে গেমস এর ক্ষেত্রে, রোবোটিক্স এর ক্ষেত্রে হচ্ছে আমরা এআই এর ব্যবহার দেখতে পাই। তো আজকে হচ্ছে আমরা ব্রাঞ্চ অফ এআই শুরু করবো ইনশাল্লাহ। এআই এর যে যে ব্রাঞ্চ গুলো আছে, হ্যাঁ, এআই এর ব্রাঞ্চ বলতে হিউজ পরিমাণে ব্রাঞ্চ আছে। এর মধ্যে আমাদেরকে আসলে যদি আমরা ব্রাঞ্চ না বুঝি যে আসলে কোনটা কোন ফিল্ড, কোনটা কোন ব্রাঞ্চ, তাহলে আমরা সেগুলোকে হচ্ছে কি করতে পারবো না। প্যাটার্ন রিকগনিশনের ক্ষেত্রে আমরা ডাটা গুলোকে আলাদা করতে, এবং যখন আমরা কোনো কাজ করব তখন হচ্ছে আমরা উই ক্যান চুজ দ্য রাইট ফ্রেমওয়ার্ক টু সলভ দ্য গিভেন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। যখন আমাকে কোনো একটা প্রবলেম দেওয়া হবে, এখন আমি যদি নাই বুঝি যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে, এই প্রবলেমটা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করে সলভ করা যাবে, যদি এটা আমার মাথায় নাই আসে, তো আমরা তো আসলে আলটিমেটলি ফাইনালি কোনো ডিসিশনে পৌঁছাতে পারবো না যে আমরা কাজটা কিভাবে। সেই জন্য হচ্ছে আমরা অবশ্যই এআই এর ব্রাঞ্চ গুলো নিয়ে আলোচনা করবো। এআই এর যে যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কনসার্ন থাকবো। তো প্রথম ব্রাঞ্চটা হচ্ছে কি মেশিন লার্নিং এন্ড প্যাটার্ন রিকগনিশন, মেশিন লার্নিং, এমএল। তো মেশিন লার্নিং তো আমরা বুঝি, মেশিন লার্নিং হয় কিভাবে, যখন মেশিনকে লার্ন করানো হয়। মেশিনকে লার্ন করানোর প্রসেস কি এখানে দেওয়া আছে, একটা মেশিন লার্নিং মডেল। দেখো, আমরা যখন কোনো ডাটা পাই, রিয়েল ওয়ার্ল্ড এর কোনো ডাটা পাই, ডাটাগুলোকে যখন আমরা কি করি, প্রি প্রসেস করি। প্রি প্রসেস মানে কি, ডাটার মধ্যে যাতে কোনো ধরনের নয়েজ না থাকে, ডাটার মধ্যে যাতে হচ্ছে কোনো ধরনের হচ্ছে উপর নিচ উল্টা পাল্টা না থাকে, হ্যাঁ, বা খুব বেশি ডাটা, খুব অল্প বা বড় ডাটা সমন্বয় না থাকে, সব ডাটাগুলো যাতে একই একই সাইজের হয়, সেই জন্য আমরা ডাটা কি করবো, প্রি প্রসেস করব। তারপর হচ্ছে ডাটাকে প্রি প্রসেস করার পরে যখন আমার ডাটাটা হচ্ছে মোটামুটি একটা ট্রেন আপ ডাটা হয়ে যাবে, ভালো ডাটা হবে যেখানে নয়েজ খুব বেশি থাকবে না, তখন হচ্ছে আমরা সেই ডাটাটাকে ঠিক করব। সেই ডাটা দিয়ে মেশিনকে ট্রেন করাবো, মেশিনকে শেখাবো যে এটা হলে এটা হবে। কেউ যদি হচ্ছে তোমাকে সেন্সরের রাইট বাটনে ক্লিক করে তাহলে তুমি ডানে যাবা, যদি লেফট বাটনে ক্লিক করে তাহলে তুমি বামে যাবা, যদি সামনের বাটনে ক্লিক করে তাহলে তুমি সামনের দিকে যাবা। এই যে প্রোগ্রামিং এর মাধ্যমে ইনস্ট্রাকশনস গুলা দেওয়া, তাকে শেখানো, এই কাজটা আমরা ট্রেনিং এর মাধ্যমে করবো। তারপর যদি কোনো ধরনের অপটিমাইজেশন অপশন দরকার হয়, মানে কোনো কিছু অপটিমাইজ করতে হয়, সেটা অপটিমাইজ করবো, অপটিমাইজ করতে দরকার না হয় করবো না। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা মেশিন লার্নিং এর মডেল ডেভেলপ করতে পারি, রাইট? সো মেশিন লার্নিং এর মডেল আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, আমরা যখন কোনো মেশিন লার্নিং এর মডেল ডেভেলপ বা ডিজাইন করি, তখন হচ্ছে আমরা রিয়েল লাইফের যে ডাটা থেকে লার্ন করবে। যেমন আমি যে এক্সাম্পলটা দিয়ে আসছিলাম তোমাদেরকে এতদিন, সেই এক্সাম্পলটার হচ্ছে অ্যাপ্লিকেশন আমি এখানে দেখতে পাচ্ছি। যে তুমি মনে করা হচ্ছে যে এয়ার কন্ডিশন কন্ট্রোল সিস্টেমের কথা বলছিলাম, এসি কন্ট্রোল সিস্টেমের কথা বলছিলাম। তার মানে তুমি তোমার এসির যে কন্ট্রোলার তৈরি করবা, সেখানে বলে দিবা যে রুমের টেম্পারেচার যদি 20 থেকে 30 থেকে 35 হয়, তাহলে এসির টেম্পারেচার কত হবে, এর মাঝামাঝি 15 থেকে 20 হবে। যদি রুমের টেম্পারেচার 35 থেকে 40 হয়, তাহলে এসি টেম্পারেচার মনে করো 10 থেকে 15 হবে। এখন কোনো কারণে তুমি যখন টেম্পারেচার দিলা হচ্ছে 38, কত দিলা, 38 দিলা, তাহলে তুমি মেশিনকে শিখাইছো কি, যে যখন টেম্পারেচার মানে 35 থেকে 40 হবে, তখন তোমার রুমের টেম্পারেচার হবে মনে করো 15 থেকে 20। এখন তুমি সবসময় যে টেম্পারেচার তো রেঞ্জে হবে না, টেম্পারেচার একটা নির্দিষ্ট পার্ট, তাই না? এখন তোমার রুমের টেম্পারেচার মনে করো 37, এখন এসি টেম্পারেচার তাহলে কত হবে, 37 এর জন্য কত সেটা কি বলা আছে? বলা নাই, রেঞ্জ দেওয়া আছে যে 35 থেকে 40 এর জন্য এত হবে। তাহলে 37 এর জন্য কত হবে বলো তো?
ওর মাঝে ইয়ে করে নিবে ও। হ্যাঁ 37-এর জন্য কত হবে? 35-এ যদি 15 হয় তাহলে সেই হিসেবে 37-এ বের করে নিবে ও। সরি বুঝি নাই। 37-17-22। আচ্ছা দেখো 37 তো 35 থেকে 40 এই রেঞ্জের মধ্যে আছে তাই না? তাহলে এই রেঞ্জের জন্য 15 থেকে 20 বলা আছে। তাহলে আমি যদি ভাবি যে হচ্ছে 35 থেকে 37, যে 35 থেকে 40-এর মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে 37, তাহলে ঠিক সেম ভাবে তো আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারি। তো 37 হলে 17 বলতে পারি না? যে এটারও একটা মাঝামাঝি ভ্যালু 17। তার মানে কি এসি টেম্পারেচার যখন 37 হবে তখন তোমার রুম টেম্পারেচার কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে, অথবা 37.5, তাহলে 17.5 হবে। কিভাবে হবে? আমরা মিন ভ্যালু বের করবো, দুইটার মিন মিন এভারেজ বের করলে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা। অথবা 36 হলে কত হবে? তো এই যে হচ্ছে আমি তাকে কিছু লেভেলিং করে দিয়ে হচ্ছে শিখাইলাম, বাট যখন এই লেভেলের মধ্যে যখন অন্য একটা ভ্যালু আসবে, ঠিক আছে, অথবা আমি বলে দিলাম যে হচ্ছে রুম টেম্পারেচার রেঞ্জ দিলাম না, যে 35 হলে কত হবে, 35 রুম টেম্পারেচার যদি 35 হয়, যে রুম টেম্পারেচার যদি 35 হয় তাহলে এসি টেম্পারেচার হবে হচ্ছে মনে করো 20। হ্যাঁ, রুম টেম্পারেচার যদি 40 হয় এসি টেম্পারেচার হবে 15। হ্যাঁ, রুম টেম্পারেচার যদি 45 হয় তাহলে এসি টেম্পারেচার হবে 10। রুম টেম্পারেচার যদি হচ্ছে মনে করো 30 হয় তাহলে এসি হবে 25। এভাবে বলে দিলাম। এখন যদি কোনো কারণে এর মধ্যে কোনো ভ্যালু আসে, যেটা বললাম যে 40 থেকে তুমি 45 রেঞ্জ দেওয়া নাই, 30 বলছো, এখন 32 এর কথা বলো নাই। তো 32 এর কথা যদি না বলে থাকো তাহলে সে কি করবে, দেখবে যে 32 ভ্যালুটা কোথায় আছে। তো 30 আর 35 এর মাঝামাঝি আছে। আর 30 আর 35 এর মধ্যে আবার এখানে রেঞ্জ দেওয়া আছে কত, 25 থেকে 20। তার মানে সে অটোমেটিক্যালি এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করে একটা নির্দিষ্ট ভ্যালু বের করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? জি তাহলে স্যার। এটাই বলা আছে, দেখো যখন আমরা কোনো মেশিন লার্নিং বা প্যাটার্ন রিকগনিশনের যখন কোনো ধরনের মডেল ডেভেলপ করি, তখন হচ্ছে আমরা একটা এমন ভাবে মডেল ডেভেলপ করি, কোন একটা সফটওয়্যার ডেভেলপ করি যেটা কি করে আমার যে ডাটা, গিভেন ডাটা আছে, সেই ডাটা ডাটা থেকে হচ্ছে লার্ন করে। হ্যাঁ, লার্ন করে তারপরে সেই লার্নিং এর উপর বেসড করে কি করে সে প্রেডিকশন করে থাকে আননোন ডাটা। যখন তাকে আননোন কোনো ডাটা দেওয়া হয় 32, 42, 36, 37, হ্যাঁ, বা 31, তো এই ধরনের যখন আননোন কোনো ডাটা দেওয়া হয় তখন সে হচ্ছে সে আগের যে লার্নিং নলেজ আছে সেই লার্নিং নলেজের উপর বেস করে সে প্রেডিকশন করে থাকবে। আর প্যাটার্ন রিকগনিশন সেটা হচ্ছে কি, প্যাটার্ন রিকগনিশন বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ডাটাকে হচ্ছে আলাদা ভাগে ভাগ করে নেওয়া, প্যাটার্ন করে নেওয়া। হ্যাঁ, মানে প্যাটার্ন বলতে হচ্ছে বুঝা যে হচ্ছে এইটা এই প্যাটার্নের ডাটা, এটা ওই প্যাটার্নের ডাটা। তুমি মনে করো যে কিছু ডাটা দিয়ে মেশিনকে চেক করলা, কি ডাটা দিলে, কিছু ফল দিলা, যে হচ্ছে কিছু মনে করো হচ্ছে এরকম করলা যে হচ্ছে কিছু শেপ দিলা, যে রেক্টেঙ্গেল, এটা কি রেক্টেঙ্গেল না? তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল আঁকলা, তারপর হচ্ছে সার্কেল আঁকলাম। এবার এক জায়গায় কিছু ডাটা আছে, সবগুলো ডাটা হচ্ছে মেশিনে দিলে, কি ধরনের ডাটা, মনে করেন কিছু বৃত্ত আছে, কিছু ট্রায়াঙ্গেল আছে, কিছু রেক্টেঙ্গেল আছে, এরকম একসাথে কিছু ডাটা আছে। এখন তোমাকে এই ডাটাগুলা থেকে হচ্ছে কি করতে হবে, ক্লাসিফাই করতে হবে যে কোনটা কোন প্যাটার্নের মধ্যে আসে, কোনটা কোন প্যাটার্নের সাথে ম্যাচ করে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আমাকে ডাটাগুলাকে অবশ্যই যেটা যেটা রেক্টেঙ্গেল সেটাকে রেক্টেঙ্গেল মধ্যে চলে আসতে, যেটা সার্কেল সেটাকে সার্কেলের মধ্যে নিয়ে আসতে হবে। আহ এটা যেটা হচ্ছে কি বলে এটাকে, ত্রিভুজ আছে সেটাকে ত্রিভুজের ট্রায়াঙ্গেলের কাছে নিয়ে আসতে হবে। এটা এক ধরনের প্যাটার্ন। আরেক ধরনের প্যাটার্ন হচ্ছে আমরা যেটা রিয়েল লাইফে দেখে থাকি। কি দেখে থাকি, মনে করো যে হচ্ছে আমরা এই যে মোবাইল ফোনে যে প্যাটার্ন দিই, হ্যাঁ, যেখানে একটা সিকোয়েন্স দেওয়া থাকে, যেরকম সিকোয়েন্স দেওয়া থাকে, এই সিকোয়েন্সের মধ্যে থেকে বিয়ে করে আমরা কি করি, যেমন কি এভাবে ডানে গিয়ে বামে গেলে একটা প্যাটার্ন। তার মানে কি, এটা এক ধরনের পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে হচ্ছে তুমি তোমার মোবাইলের লকটা খুলতে। তাহলে কিভাবে খুলতেছো, তাহলে যখন আমরা প্যাটার্ন সেট করি তখন মোবাইলের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ কি করে, সেই তুমি যে প্যাটার্নটা দিচ্ছ সেই প্যাটার্নটাকে সে রিসিভ করে রাখে, এটাকে সেভ করে রাখে। যখন পরবর্তীতে সেম যখন আবার চেক অপশন আসে তখন সে আগের ডাটাবেজের সাথে এই ডাটাবেজটাকে মিলায়, এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সে তোমার স্ক্রিনকে ওপেন করতে চেষ্টা করে। দেখো তাহলে হচ্ছে এটাকে আমরা মেশিন লার্নিং বলি বা প্যাটার্ন রিকগনিশন বলি, এগুলো হচ্ছে এআই এর হচ্ছে অন্যতম একটা ব্রাঞ্চ। তবে এখানে একটা কথা বলা আছে, আমরা যখন মেশিন লার্নিং এর ক্ষেত্রে যখন আমি আমার মেশিনকে ডাটা দিয়ে ট্রেন আপ করাবো, তো ট্রেন আপ করার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি কি পরিমাণ ডাটা দিয়ে ট্রেন আপ করাচ্ছি। যদি আমার ডাটার পরিমাণ অল্প হয় তাহলে আমার
মেশিন ট্রেন আপ লেভেলটা খুব ভালো হবে না, বা ডাটার পরিমাণ যদি বেশি হয় তাহলে ট্রেন আপ লেভেলটা কি হবে, বেশি হবে। সো লিমিটেড টু দ্য পাওয়ার অফ ডাটা, মেইন কনস্ট্রেন্টস, একটা সমস্যার কথা বলা আছে, বড় ধরনের একটা কনস্ট্রেন্টস হচ্ছে কি লিমিটেড নাম্বার অফ ডাটা। ইফ দ্য ডাটা সেট ইজ স্মল দেন লার্নিং মডেলস উড বি লিমিটেড। যদি তোমার ডাটা সেট কি হয়, ছোট হয়, অল্প পরিমাণ ডাটা দিয়ে যদি তুমি তোমার মেশিনকে ডেভেলপ করতে, লার্নিং করতে চাও, তাহলে তোমার মডেলটা খুব বেশি ভালো হবে না। বাট যদি তোমার ডাটা সেট বেশি হয়, অনেক বেশি ডাটা দিয়ে যদি তুমি তোমার মডেলকে লার্ন করো, তাহলে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কি থাকবে, ডাটা থাকবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে ডাটা থাকলে তখন তোমার মডেলটাও কি হবে, হেভি হবে, এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাহলে মেশিন লার্নিং এবং প্যাটার্ন রিকগনিশন এই পার্টটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আসি আমাদের সেকেন্ড ব্রাঞ্চ, যেটা এআই এর সেকেন্ড ব্রাঞ্চ বলা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লজিক বেসড এআই এর কথা বলা আছে। লজিক বেসড, যেখানে লজিক ডেভেলপ করা হয়, বা প্রোগ্রামিং এ পড়ে আসছে, তাই না? বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগরিদম, সার্চিং অ্যালগরিদম, বা রিসোর্স অ্যালোকেশন অ্যালগরিদম, কিউ পড়ে আসছো, স্ট্যাক কিউ পড়ে আসছো। তো এই সবগুলা জিনিসই হচ্ছে লজিক বেসড অ্যালগরিদম, কারণ এখানে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল লজিক ডেভেলপ করা হয়। তো যখন আমরা কোনো ধরনের কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে লজিক ডেভেলপ করি, বা লজিক এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম করে লজিক ডেভেলপ, ইফ এলস এর লজিক, সুইচ কেসের লজিক, তাই না? এগুলোকে আমরা কি বলি, লজিক বেসড এআই। লজিক বেসড এআই কি থাকে, কিছু ফ্যাক্ট থাকে এবং কিছু রুলস থাকে। ফ্যাক্টস আর রুলস কি জিনিস, যেটা আমি গতকালকে হচ্ছে আমরা যখন সুই প্রলগ নিয়ে কাজ করছিলাম, তখন ফ্যাক্ট এবং রুলস এর কথা বলছিলাম, যে আমি জানাই দিচ্ছি যে ফিমেল, হ্যাঁ, যে জুই ইজ এ ফিমেল, তারপর হচ্ছে মেল বলে দিচ্ছি, হ্যাঁ, বা হচ্ছে ফ্রেন্ডস বলে দিচ্ছি। এই যে জিনিসগুলো বলে দিচ্ছি, তার মানে কি, এগুলো কিছু ফ্যাক্টস অ্যাসাইন করে দেওয়া। তারপর যখন আমি তার কাছে আবার জিজ্ঞাসা করি যে হু প্লেজ ক্রিকেট, তখন সে বলে দিচ্ছে এক্স। তখন আমি তাকে যে রুলসটা অ্যাসাইন করে দিচ্ছি, তখন সে ওই রুলস অনুযায়ী আমাকে বলে দিচ্ছে যে কে হচ্ছে খেলতেছে, বা কে কার বন্ধু, কে মেল কে ফিমেল, যোগ করতেছি বিয়োগ করতেছি, আমরা সেগুলো যখন চেক দিচ্ছি, সাথে সাথে আমার লজিক বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এআই এর সার্চিং। সো সার্চিং ব্রাঞ্চটা কিভাবে কাজ করে দেখো। সার্চের করার কথা বলা আছে, যেমন হচ্ছে আমরা যখন লুডো খেলি বা দাবা খেলি, আমার হাতে যে অপশন গুলো আছে, সেই অপশন গুলো থেকে হচ্ছে সে সবচেয়ে বেটার অপশনটা খুঁজে বের করে। সো এ লার্জ নাম্বার অফ পসিবিলিটিস এন্ড দেন পিক দ্য মোস্ট অপটিমাল পাথ। অনেকগুলো অপশন থেকে সবচেয়ে ভালো যেটা সেটাকে চুজ করে দেয়। এখন দাবা খেলো, তখন হচ্ছে তোমার দাবা খেলার সময় তোমার হাতে অনেক অপশন থাকে, অনেক গুটি আছে, রাজা মন্ত্রী সবকিছুই তুমি চালতে পারো। এখন তুমি কোনটা চালবা, কোন চালটা দিলে হচ্ছে তোমার জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে তো আমরা সার্চিং অ্যালগরিদম অ্যাপ্লাই। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যখন রাউটিং করা হয়, আমি যখন ডাটা সেন্টার থেকে রিসিভারে পাঠাই, তো সেন্ডার এন্ড থেকে রিসিভার এন্ডে যখন ডাটা যায়, তখন সেটা রিসিভার এন্ড আসলেই আমি রিসিভার এন্ডকে পাঠাচ্ছি কিনা, আর যে রিসিভার এন্ডকে পাঠাচ্ছে সে আসল রিসিভার কিনা। আমরা যে টপোলজির কথা পড়ছি, ট্রি টপোলজি বা হচ্ছে তোমার রিং টপোলজি, রিং টপোলজির ক্ষেত্রে একটা ভালো উদাহরণ কি, রিং টপোলজির ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন ডাটা গুলো হচ্ছে রিং আকারে পাঠাই, এবার যখন রিং আকারে পাঠাই, যখন এই একটা পিসি থেকে একটা পিসিতে ডাটা যায়, পিসি গুলো রিং টপোলজিতে কানেক্টেড। এই পিসি যখন ডাটাটা এই পিসি কে পাঠায়, তখন এই পিসি কি করে, আগে চেক করে যে ডাটাটা ঠিক আছে কিনা, এটা আমাকে দিয়েছে কিনা। যদি তাকে না দিয়ে থাকে, ডাটাটা কি করে পাস করে দেয়, পরের কম্পিউটারকে পাঠায়। পরের কম্পিউটার আবার সেম ভাবে চেক করে যে ডাটাটা আসলে আমাকে দিয়েছে কিনা। তাকে দিয়ে না থাকে, তাহলে সে পরের কম্পিউটারকে পাঠায়। তো এইভাবে করে হচ্ছে সার্চিং করে হচ্ছে রাইট পাথ বের করে যে আমি আসলে কাকে ডাটা পাঠাচ্ছিলাম। ঠিক আছে, তো এইভাবে রিসোর্স অ্যালগরিদম বা শিডিউলিং এর ক্ষেত্রে, বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, রাউটিং এর ক্ষেত্রে আমরা কি করি, এআই নিয়ে অনেক কাজ হয়ে থাকে। এআই সার্চিং এবং লজিক বেসড এআই, এই দুইটা। হ্যালো, আবু দারদা রাহাত।
স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। স্যার আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম স্যার, আমি গ্রামে থাকি তো। আচ্ছা, শোনা যাচ্ছে কি কথা? হ্যাঁ শোনা যায় স্যার, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, তাহলে আমরা যে এআই এর ব্রাঞ্চ নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে সার্চিং এবং লজিক বেসড এআই। তার আগে হচ্ছে আমরা মেশিন লার্নিং এবং প্যাটার্ন রিকগনিশনের কথা বললাম, এটা এর আরেকটা ব্রাঞ্চ ছিল। তারপর হচ্ছে আমাদের নলেজ রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন এআই এর অন্যতম একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে এআই নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। যেমন নলেজ রিপ্রেজেন্টেশন কোথায় হয়, যেমন গুগল অ্যাসিস্ট্যান্টকে আমরা হচ্ছে একটা নলেজ রিপ্রেজেন্টেশন একটা ব্রাঞ্চ বলি। যেমন the facts about the world around us need to be represented in the some way, a system to make sense of them। ঠিক আছে, যেমন নলেজ কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা যখন গুগলকে বলি হ্যালো গুগল, তখন গুগল আমাকে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। তো তুমি গুগল বলো যে রিমেম্বার মাই নেম ইজ হ্যাশ, মাই নেম ইজ সুলভ, মাই নেম ইজ পলাশ, মাই নেম ইজ জোবায়ের। সো সে তোমার নামটা রিমেম্বার করবে, হ্যাঁ, গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। তখন এরপরে আবার জিজ্ঞাসা করো, ওকে গুগল টেল মি হোয়াট ইজ মাই নেম। সো গুগল উইল রিপ্লাই ইউ ইউর নেম ইজ এটা অলক বা হচ্ছে জোবায়ের বা যেটা শিখাচ্ছ। তাকে জিজ্ঞাসা করো যে হোয়াট ইজ দ্য হাউ মেনি হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ টুডে ইন ঢাকা এন্ড রিমেম্বার দিস। সে কি করবে, এটাকে মুখস্থ করবে, লার্ন করবে। তো যেখানে হচ্ছে আসলে মানে কোনো কিছুকে স্টোর রাখা হয় এবং হচ্ছে একটা সার্টেন টাইম পরে যখন আমি ওই সিস্টেমটাকে, যখন যে স্টোরড ইনফরমেশনটা যখন আমি তাকে জিজ্ঞাসা করি, সে যদি উত্তর দিতে পারে, তাহলে আমরা সেই সিস্টেমটাকে আমরা কি বলি, নলেজ বেসড সিস্টেম। তো এই ধরনের যত সিস্টেম আছে যেখানে হচ্ছে আমরা নলেজকে হচ্ছে করি, স্টোর করি এবং সেই নলেজটাকে আবার রিট্র্যাক্ট করি, তাকে যা শিখাই সেটা নিয়ে আবার কি করি, কাজ করি। তুমি তখন হচ্ছে এমনি নর্মালি প্রজেক্টের কাজ করো, সেখানে কি হয়, একটা প্রজেক্টের কাজ কমপ্লিট করো, বাস জমা দিয়ে দাও, সেখানে ডেভেলপমেন্ট করো যদি দরকার হয়। এটা হচ্ছে এক ধরনের কাজ। আরটা হচ্ছে তুমি হচ্ছে এমন একটা প্রজেক্ট তৈরি করলা যেখানে হচ্ছে যেখান থেকে তুমি আউটপুট হচ্ছে যেমন ডিকশনারি বানাইলা। ডিকশনারি বানাইতে গেলে কি করতে হবে, তাকে হচ্ছে অনেকগুলো শব্দ দিয়ে শিখাইতে হবে মেশিনটাকে। তারপর তাকে যখন কোশ্চেন করবা, সে তোমার কোশ্চেনের অ্যান্সার দিবে, রাইট? সো এই ধরনের যত ধরনের রিপ্রেজেন্টেশন আছে সেগুলোকে আমরা নলেজ বেসড রিপ্রেজেন্টেশন। তারপর আসলে প্ল্যানিং এর ক্ষেত্রে, প্ল্যানিং। সো প্ল্যানিং মানে কি, optimal planning that gives us maximum return with the minimal cost। তোমাকে সর্বোচ্চ আউটপুট দিবে সবচেয়ে কম খরচে, এবং সেটা সেই প্ল্যানিংটা অবশ্যই অপটিমাল ভালো প্ল্যানিং হবে। যেটা কিসের ক্ষেত্রে প্ল্যানিং, যত ধরনের প্ল্যানিং আছে, ঠিক আছে। যত ধরনের প্ল্যানিং বলতে কি প্ল্যানিং কে বলছি আমরা, যখন তুমি হচ্ছে কম্পিউটার ইউজ করো, মোবাইল ইউজ করো, যখন কোনো ধরনের প্ল্যানিং করো, সেই প্ল্যানিং গুলোর মাধ্যমে যাতে হচ্ছে আমরা রিয়েল লাইফের একটা ভালো ফ্লেভার পাই। যেমন মনে করো হচ্ছে তুমি সার্চিং অ্যালগরিদম ইউজ করছো বা সর্টিং অ্যালগরিদম ইউজ করছো, 0-1 ন্যাপসেক, হ্যাঁ, ওয়েটেড গ্রাফ নিয়ে কাজ করতেছো, 0-1 ন্যাপসেক নিয়ে কাজ করতেছো। কাজ করতে গিয়ে এখন তুমি যে একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে ঢাকা, ঢাকা থেকে হচ্ছে তুমি চট্টগ্রাম যাবা, খুলনা যাবা বা বরিশাল যাবা। এখন এই রুটের মধ্যে হচ্ছে তুমি কোন রুটটা পছন্দ করবা বা কোথায় গেলে হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হইতে পারবা। মনে করো শুধু একটা রুট যদি চয়েস করে যে চট্টগ্রাম যাবা, তাহলে চট্টগ্রাম গেলে হচ্ছে তুমি কোন পথে যাবা, কৃষি মাধ্যমে যাবা, কিভাবে গেলে হচ্ছে তোমার খরচ কম হবে, লাভ বেশি হবে, কষ্ট কম হবে। সো এই যখন প্ল্যানিং গুলা হয়, যে প্ল্যানিং গুলোর মাধ্যমে আমরা হচ্ছে অপটিমাল প্ল্যানিং এর মাধ্যমে ম্যাক্সিমাম রিটার্ন আশা করি এবং মিনিমাম কস্ট আশা করি, সেই ধরনের কাজকে আমরা কি বলি, প্ল্যানিং বেসড কাজ। সেগুলো এআই এর প্ল্যানিং বেসড কাজ। ওকে, এইগুলো হচ্ছে প্ল্যানিং এবং নলেজ বেসড রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে এআই এর অন্যতম ব্রাঞ্চ। তারপর হচ্ছে তোমার হিউরিস্টিক সার্চ, এটা একটা ইম্পর্টেন্ট, এটা সার্চিং এর মতোই হিউরিস্টিক্স। তো হিউরিস্টিক্স এটা কি, হিউরিস্টিক ইজ এ টেকনিক, এটা এমন একটা টেকনিক যেটা ইউজ করা হয় কি করতে, টু সলভ দা প্রবলেম, গিভেন প্রবলেম দ্যাট প্র্যাকটিক্যাল এন্ড ইউজফুল ইন সলভিং দা প্রবলেম। এটা এমন ধরনের প্রবলেমকে সলভ করার জন্য ইউজ করা হয় যে প্রবলেমটা সবাই সলভ করতে পারছে না, হ্যাঁ। সো এই হিউরিস্টিক সার্চের মাধ্যমে কি করবো, আমরা সেই প্রবলেমটাকে সলভ করব। হ্যাঁ, কিভাবে সলভ করব, যে সলভ যে করবো, এখন সলভের রেজাল্টটা কি হবে না, গ্যারান্টেড হবে না। এটা যে আসলে এক্স্যাক্টলি রেজাল্ট কিনা সেটা গ্যারান্টেড হবে না।
এটা আমি গত ক্লাসে তোমাদেরকে ভুলে বলে ফেলছিলাম, যে কেউ কাউকে জিজ্ঞাসা করছিলাম যে হিউরিস্টিক সার্চ কি বলছে, সেই কারণে আমি হচ্ছে হিউরিস্টিক সার্চ নিয়ে আলোচনা করেছিলাম। যে হিউরিস্টিক সার্চ হচ্ছে এমন একটা জিনিস, যখন তুমি একটা ডিকশনারি বানাও, একটা ডিকশনারি বানাবা, যেটা বলছিলাম যে ফাইন অর্থ কি, ফাইন অর্থ দুইটা, জরিমানা, ভালো। এখন তুমি ফাইন লিখে সার্চ দিলা, ফাইন লিখে সার্চ দেওয়ার পরে সেখানে অর্থ আসলো কি, ভালো আসলো। আর তুমি যেই সেন্টেন্সের জন্য অর্থটা খুঁজতেছিলা সেই সেন্টেন্সের ফাইন অর্থ কি, জরিমানা। এখন তুমি যে ফাইন অর্থ ভালো লিখলা, তোমার অর্থ কি ভুল আছে? ভুল নাই, অর্থ ঠিক আছে। বাট তুমি যেই প্যারাগ্রাফের জন্য, যেই প্যাসেজের জন্য এই অর্থটা বসাচ্ছ, সেই প্যাসেজের জন্য কি অর্থটা ঠিক আছে? না তাহলে আমরা সলিউশন কিন্তু পাইলাম, অর্থ কিন্তু পেলাম, কিন্তু অর্থটা সবসময় যে কারেক্ট হবে এটা আমি শিওর না। সেই ধরনের সার্চকে বলা হয় কি, হিউরিস্টিক সার্চ। হিউরিস্টিক সার্চের মাধ্যমে বা হিউরিস্টিক টেকনিকের মাধ্যমে কি করা হয়, যে কোনো প্রবলেমের প্র্যাকটিক্যাল এবং ইউজফুল সলিউশন বের করা হয়, বের করে আনা হয়। বাট ওই সলিউশনটা যে হচ্ছে সবসময় কারেক্ট হবে সেটা সিউরিটি নেই। ঠিক আছে, যেমন উই ক্যান নট চেক এভরি সিঙ্গেল পসিবিলিটি টু পিক দ্য বেস্ট অপশন, লাইক ইন্ডেক্সিং। ওকে, তো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো ধরনের ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং কি করি, মনে করে একটা অধ্যায়ের আগে সূচিপত্র লিখি, হ্যাঁ। সো সূচিপত্র দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে এই, আমি যখন একটা টার্ম বুঝতেছি, মনে করা হচ্ছে এআই মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন। এখন ক্লাসিফিকেশন যখন খুঁজতেছি, মনে করে এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন, আমি হচ্ছে এমএল, হ্যাঁ, এমএল ক্লাসিফিকেশন, মেশিন লার্নিং ক্লাসিফিকেশন লিখে সার্চ দিলাম গুগল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। দেখো, সো গুগল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি হলো, মেশিন লার্নিং ক্লাসিফিকেশনের জন্য আমাকে কতগুলো লিংক দেওয়া হলো। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আমি কি জানি আসলে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো, কোনটা বেস্ট? জানি আমি? না স্যার, ঢুকে দেখতে হবে। জানি না, আমাকে ভিতরে ঢুকে দেখতে হবে। এখন যদি আমি হুট করে মনে করে চিন্তা করলাম যে 10 20 গুণে 10 20 30 40 50 60 70 80 90 100, হ্যাঁ, যে এটা পড়ছে। এখন এটা খুলে দেখলাম যে না, আসলে আমি যে জন্য আসলে ক্লাসিফিকেশন চাচ্ছি এখানে এটা লেখা নেই। তখন আমি কি বুঝবো যাচ্ছে না, আমার যে ইন্ডেক্সিংটা বা আমার যে সার্চিংটা, সেই সার্চিংটা ঠিক আছে, পেয়েছি, বাট হচ্ছে এক্সাক্ট জিনিসটা পাইনি, যেটা পাওয়ার দরকার ছিল সেটা পাইনি। সো উই নিড টু ইউজ হিউরিস্টিক সার্চ টু অ্যাচিভ দ্য গোল। দে আর ইউজড এক্সটেন্সিভলি ইন দ্য এআই ফিল্ড, যেমন রোবোটিক্সে ব্যবহার করা হয়, সার্চ ইঞ্জিনে ব্যবহার করা হয়। যে সার্চ ইঞ্জিন কথা তো বললামই, সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো ধরনের ক্লাসিফিকেশন করি বা কোনো ডাটা যখন আমরা করতে চাই, আমরা মেশিন লার্নিং ইউজ করে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করি। এই জন্য হচ্ছে হিউরিস্টিক সার্চ মানে হচ্ছে যে কোনো অপটিমাল প্রবলেমের বা কোনো রিয়েল লাইফ প্রবলেমের অপটিমাল সলিউশন। সেই সলিউশনটা যে সবসময় অপটিমাল হবে এটা কখনোই শিওর হবে না, রাইট? এই হচ্ছে হিউরিস্টিক সার্চ। হিউরিস্টিক সার্চটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে সর্বশেষ ব্রাঞ্চ এআই এর, এটাকে বলা হচ্ছে জেনেটিক প্রোগ্রামিং। জেনেটিক প্রোগ্রামিং এআই এর একটা অন্যতম ব্রাঞ্চ। জেনেটিক প্রোগ্রামিং এর মাধ্যমে বর্তমানে যত ধরনের মিউটেশন হয়, এই যে হচ্ছে আজ থেকে 30 40 বছর আগে হচ্ছে ধান খেতে হচ্ছে তোমার 18 শতক বা 20 শতক ধান খেতে হচ্ছে তোমার 1 মণ 2 মণ ধান পাওয়া যেত না। এখন হচ্ছে 6 শতকে বা 500 শতকের মধ্যে হচ্ছে 2 মণ 3 মণ ধান পাওয়া যায়, তাই কি না? আবার প্রত্যেকটা ফলের হচ্ছে অনেক হাইব্রিড ফসল আছে। এই যে হচ্ছে হাইব্রিডাইজেশন, এই যে এই কাজগুলো কে করেছে, কোন ব্রাঞ্চ করেছে? এগুলো সব হচ্ছে এআই এর জেনেটিক প্রোগ্রামিং ব্রাঞ্চ করেছে। একটা কেউ আছে জেনেটিক প্রোগ্রামিং ক্ষেত্রে, মনে করো যখন দুইটা নেওয়া হয়, জিন নেওয়া হয়, দুইটা জিনের মধ্যে ক্রস ওভার করানো হয়, ক্রস ওভার করে সবচেয়ে ফিটেস্ট এই মিউটেশন করার ফলে সবচেয়ে ফিটেস্ট যেই ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো নিয়ে হচ্ছে নতুন একটা সেট তৈরি করা হয়। মনে করো ধানের যে জাতগুলোতে ভালো আউটপুট পাওয়া যায় সেগুলোকে একসাথে ক্রস ওভার করে নতুন একটা প্রোডাক্ট উৎপন্ন করা হয়। পশুপ্রাণীর ক্ষেত্রে দেখো তুমি একটা হাইব্রিড জাতের গরু, হাইব্রিড জাতের ছাগল, হাইব্রিড জাতের হচ্ছে, এই যে আমরা হচ্ছে
বিভিন্ন ধরনের খাবারের ক্ষেত্রে মুরগি, হাঁস মুরগি দেখি, হাইব্রিড মুরগি দেখি, এগুলো আসলে সবগুলো হচ্ছে মিউটেশন বা হচ্ছে জেনেটিক ক্রসওভারের ফসল। জেনেটিক প্রোগ্রামিং এর মাধ্যমে কি করা হয়, যে মেটিং দ্য প্রোগ্রামস এন্ড সিলেক্টিং দ্য ফিটস। সো মেটিং দ্য প্রোগ্রামস, তোমার জিন সিকোয়েন্সের মধ্যে ম্যাট করা হয়, একটা জিনের মধ্যে যেই অপশনগুলো থাকে, হ্যাঁ বিভিন্ন লোক আছে, যে সুপারভাইজড বা আনসুপারভাইজড যে লোকাসগুলো থাকে, সেই সেই জিনগুলা থেকে বা সেই এটাকে ক্রোমোজোম গুলা থেকে সবচেয়ে ভালো যে ক্রোমোজোম গুলো আছে, যেগুলা থেকে ভালো আউটপুট পাওয়া যাবে, সেই ক্রোমোজোমটা নিয়ে আছে একটা ফাইনাল সেকশন তৈরি করা হয়। তো এইভাবে করে আমরা হচ্ছে মেশিন লার্নিং এর অন্যতম একটা ব্রাঞ্চ দেখছি, যে অনেক ধরনের কাজ হয় এআই এর। কি হচ্ছে এই পর্যন্ত এআই এর ব্রাঞ্চ। তো যদি এআই এর ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে তখন আমার প্রশ্ন আছে। কোশ্চেন নাই, কথাও নাই, চুপচাপ, নাকি মাইক্রোফোন বন্ধ? না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে একটু বলো আমাকে। তাহলে আমরা চলে আসি এবার হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট একটা এমন একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে হচ্ছে ইন্টেলিজেন্সি হচ্ছে টেস্ট করা হয়, যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যখন আমরা মেশিন তৈরি করব, সো ওই মেশিনটা আসলে কতটুকু ইন্টেলিজেন্ট, কতটুকু বুদ্ধিমান, সেটা বের করার জন্য হচ্ছে আমরা টিউরিং টেস্ট করব। সো টিউরিং টেস্ট কে করলো? টিউরিং টেস্ট ডেভেলপ করছে হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান, একজন সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট এন্ড ম্যাথমেটিশিয়ান। হিজ নেম ইজ অ্যালান টিউরিং। So Alan Turing basically was a greatest mathematician, and Turing machine also, there is another machine is renowned to us. The machine name is Turing machine. So this mathematician basically tried to solve some basic problem of intelligence system. So that's why he gave a definition of Turing test. So Turing test এর ডেফিনেশনটা কি? টিউরিং টেস্টের ডেফিনেশনটা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।